গুড মর্নিং, আমি ত্রিবেণী। আজকে রয়েছি ডক্টর প্রফেসর রাজদীপ দত্তের কাছে। তো আজ এবং প্রসঙ্গটা অবশ্যই আতঙ্কের নাম, যেখানে HMPV। তো একদম সরাসরি আমি চলে যাব স্যারের কাছে। প্রথমেই প্রশ্ন করবো যে স্যার, 8 বছর বা আগে, এখন বোধহয় এরকম একটা আতঙ্ক ছিল, 1-1.5 বছর আগের কথা, করোনা 2 বছর করোনায় আমরা কতটা জর্জরিত হয়েছিলাম আমরা জানি। তো HMPV কি আবার সেই আতঙ্ক নিয়ে আসছে? আপনি কি বলবেন? না, একদমই সেই ব্যাপারটা নয়। তার কারণ HMPV নিয়ে এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, প্রথম কারণটা কেন, প্রথমে আমি বলি HMPVর ফুল ফর্মটা হিউম্যান মেটাপ্রিনিমো ভাইরাস। তো এখানে প্রিনিউমো কথাটার মানেটা কি, এটা থেকে একদম স্পষ্ট যে নিউমোনিয়া শব্দটা আসছে, প্রিনিউমো। তো এটা না প্রথম ধরা পড়ে 2001 সালে নেদারল্যান্ডে। তার মানে 2001 সাল থেকে এটা যখন ধরা পড়েছিল, যদি HMPV অরিজিনাল HMPV থেকে থাকে, তার মানে সেই ডেটাটা ওয়ের কাছেও রয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে যখন থাকবে, সেটা সার্কুলেটও হয়েছে সমস্ত জায়গায়, এবং তার সমস্ত কিছু ইটিওলজিগুলো কিন্তু সবকিছুই ডেটা কিন্তু আমাদের কাছে রয়েছে। এবার এই ইটিওলজিগুলো দরকার কেন, বা এর অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দরকারই বা কিসের জন্য? কারণ একটাই, এটা কতটা ডেডলি হচ্ছে, কতটা হতে পারে, বা এই কতটা এর ফেজ রয়েছে, যে ফেজের মধ্যে দিয়ে এটা এর আতঙ্ক আরো ছড়াতে পারে। অন বেসিস অফ দ্যাট আমরা একটা মানুষকে আমরা জাস্টিফাই করতে পারি যে কতটা কি হবে। ঠিক যেমন ভাবে একটা গুন্ডা, যদি সে খুব কমপ্লিট লেভেলের গুন্ডা হয়, তাহলে সে যদি 120টা মার্ডার করে, সে একটু বড় গুন্ডা। কেউ যদি একটা মার্ডার করে, তাহলে ছোট গুন্ডা। আর কেউ যদি মার্ডারই এখনো পর্যন্ত করতে না পারে, তার সম্বন্ধে কিন্তু দুটো জিনিস ধরে থাকা যায়, এক সে হয় বিরাট কিছু হবে, আর না সে কিছু হবে না। করোনার ক্ষেত্রে কিন্তু ঠিক তাই হয়েছিল। করোনার ক্ষেত্রে আমাদের কাছে কোনো ডেটা ছিল না, আমরা জানি না কি লেভেলের গুন্ডা আসছে, তাই না? কি লেভেলের আসছে আমরা জানি না, যার ফলে আমাদের প্রিপারেশন, আমাদের বলতে কার, আমাদের বলতে আমি বলছি না ডাক্তার শুধু কমিউনিটি বা সায়েন্টিফিক কমিউনিটি, শুধু তাদের নয়, মানুষের কাছে, নিজের কাছে। কারণ আমাদের মানুষের ইমিউন সিস্টেম, এটাও কিন্তু অটোমেটিক্যালি, আমরা প্রত্যেক দিন হাজার অসংখ্য ভাইরাসের সংস্পর্শে আসছি। মানে আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনি যে একটু রাস্তায় বেরোলেই আপনি যে কত ভাইরাল অ্যাটাকের সম্মুখীন হন, আপনি ভাবতে পারবেন, ইভেন আপনারাও ভাবতে পারবেন না কত ভাইরাল অ্যাটাকের সংস্পর্শে আসেন, ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসেন। তাহলে হঠাৎ করে আজকে HMPV কেন, বা করোনাই বা কেন? তার কারণ হচ্ছে গিয়ে ওই ভাইরাসটার ব্যাপারে কোনো তার ডেটা আমাদের ইমিউনের কাছেও ছিল না। বুঝতে পেরেছেন? তো ইমিউনের কাছে না থাকলে অটোমেটিক্যালি আমাদের রক্তের যারা শ্বেত রক্তকণিকা, তারা লড়বে কি করে? তারাই তো আমাদের ভেতরকার পুলিশ। যখন বাইরে থেকে কোনো একটা থ্রেটস হয়, আপনি দেখবেন মাঝে মাঝে ওষুধ খেলেও ঠিক হয়ে যান, না খেলেও ঠিক হয়ে যান। এই না খেলে ঠিকঠাক কিভাবে হন? তার কারণ আপনার শ্বেত রক্তকণিকা আপনার সঙ্গে, আপনার সেই ভেতরে ঢোকা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করে সেটাকে মেরে ফেলে। সেটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াই হতে পারে, যদি তার ডেটা আমাদের কমান্ডোদের কাছে থাকে, বা আমাদের ভেতরের যারা পুলিশ, রক্তের যারা পুলিশ, তাদের কাছে থাকে। এটাই মেইন নিয়ম। তো তার জন্য আগে থেকে এতটা আতঙ্ক করে, আর আতঙ্ক কি করে জানেন তো? আতঙ্কটা খুব মারাত্মক জিনিস। আতঙ্ক যখনই টেম্পার আপনি নিজের মধ্যে জেনারেট করবেন, অটোমেটিক্যালি আপনার কিন্তু লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কমতে থাকে। তো বেকারি আতঙ্ক তৈরি করে নিজেরা নিজেদের পুলিশকে মারবেন না, বরঞ্চ খুশি থাকুন, শান্তিতে থাকুন। কারণ এটার সম্পূর্ণ ডেটা আমাদের কাছে আছে। যদি এটাকে টেম্পার্ড কিছু না করে নতুন কিছু ফর্মে না নিয়ে আসে কেউ, বা কোনো সংস্থা বা কোনো ভাবে, যেমন ভাবে করোনাকে ট্যাম্পারিং করে নিয়ে আসা হয়েছিল, তো সেই ব্যাপারগুলো যদি না হয়, এক্ষেত্রে ঘাবড়াবার কোনো কারণই নেই। আর যদি ট্যাম্পারিং হয়, এটা হচ্ছে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস, যতটুকু আমি জানি। তো সেক্ষেত্রে যদি ট্যাম্পারিং হয় হোক, সেক্ষেত্রে আমাদের ইমিউন তখন এর সাথে লড়বার জন্য আলাদাভাবে আমাদের ইমিউনিটি তৈরি করে নেবে। ঠিক যেমন ভাবে এখন যদি আপনাদের কারোর করোনা হয়, আপনারা মরবেন না, তার কারণ আপনার বডি বা ইমিউন অটোমেটিক্যালি করোনার সাথে
যুক্ত হয়ে গেছে, ওয়েল নোন হয়ে গেছে যে করোনা অ্যাটাক করলে কি করতে হবে ইমিউনকে, নতুন করে কিছু করার দরকার নেই। ঠিক তেমনি ভাবে এটা ঠিক হয়ে যাবে, এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। মানে স্যার আপনি কি বলছেন আমরা স্বাগত জানাই নতুন অতিথিকে, তাতে মনে হয় আমাদের ইমিউনো পাওয়ারটাও বেড়ে যায়। একদম 100% বাড়বে, টেনশন না করে। একদম টেনশন না করে, কারণ টেনশন করলে তো নিজেদের ইমিউনিটি আরো ডাউন হয়ে যাবে। হাসুন খুন ঘুরে বেড়ান। তবে একটা কথা, আমি একটা কথা বলবো যে সব সময় যেটা বলে থাকি আমরা, যে আপনি যেন অন্যের ক্ষতির কারণ না হন। যদি আপনার মনে হয় যে আমার একটা শারীরিক আপার রেসপিরেটরি ট্র্যাকে সমস্যা হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার মাধ্যমে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তার মানে আমি এটা বলতে চাইছি না আপনি এইচএমপিভিটাকে অন্য লোকের গাড়ি দিলেন। হতে পারে আপনি এইচএমপিভি ছাড়া অন্য কোনো ভাইরাস দ্বারা অ্যাটাক, যেটা কিনা কমন, কিন্তু সেই কমন ভাইরাসটাও ড্রপলেট দিয়ে ট্রান্সমিশন হয়, এয়ারবোর্ন ট্রান্সমিশন, অ্যারোসল ট্রান্সমিশন হতে পারে। সেই ট্রান্সমিশন গুলোকে আটকাবার জন্য আমরা বলে থাকি যদি আপনি অসুস্থ থাকেন আপনি দয়া করে মাস্ক ব্যবহার করুন, কোনো জায়গায় ভিড়ভাট্টা একটু এড়িয়ে চলুন, যাতে আপনার মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এটা একটা সভ্য সমাজে থাকার একটা রীতি বলতে পারেন। আপনার হয়েছে মানে এই নয় যে আপনি সবাইকে ছড়িয়ে দেবেন, আর আপনার হয়েছে মানে যে আপনি মরেও যাবেন সেটাও নয়। আচ্ছা আচ্ছা, এই যে করোনার যে ফিচার গুলো ছিল যে এইভাবে সেটা স্প্রেড করতে পারে, মাস্ক পরতে হবে, এটা করতে হবে, কাড়া খেতে হবে, এইসব আমরা অনেক কিছু পড়ে এসেছি। তো এইচএমপিভি তো একদমই করোনার মতনই একটা মানে জেনারেলি যেটা আমরা বলি, তো সেখানে এইচএমপিভির জন্য কি আলাদা করে কোনো কিছু এখন থেকে আমরা প্রিকশন নিতে শুরু করব? দেখুন, শুধু এইচএমপিভির জন্য নয়, এখন শীতকাল, আমি পার্টিকুলার এইচএমপিভি কে বিরাট কিছু ভেবে দেখছি না। আচ্ছা, বিরাট কিছু ভাবার কিছু কারণ ওই যে একটা কথা বললাম, এক নম্বর কথা 2001 সালে আমরা ওকে চিনে নিয়েছি যে ও কটা মার্ডার করেছে, তাই না? তো আজকে অনেকে বলতে পারে যে এইচএমপিভি এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, সেই হয়ে, আরে যতক্ষণ না দেখছি ততক্ষণ পর্যন্ত তো আমরা এই ব্যাপারে 100% বলতে পারি না। এই যে 5 জন বা 4 জন যারা ধরা পড়েছে, তাদের মধ্যে একজনও তো কেউ মারা তো যায়নি, অথচ ধরা তো পড়ে গেছে, তাদের মানে কেস পিরিয়ড অনেকটাই হয়ে গেল, লাইফ সাইকেল তো অনেকটাই টেনে নিয়েছে, রিপ্রোডাকশনও হয়েছে, হ্যাঁ, তো অলরেডি ইনকিউবেশন, তাদের বডিতে ভালো মতো ইনকিউবেশন হয়েছে। তো সেই জায়গা থেকেও একটা তো মানে মনের মধ্যে বলুন বা মস্তিষ্কে বলুন, হ্যাঁ, একটা তো রিপারকেশন থাকেই যে এটা কতটা ডেডলি হতে পারে। হ্যাঁ, যদিও এখান থেকে বলাটা খুবই ছোট, আমি স্বীকার করছি, কারণ স্যাম্পেল সাইজ বড় না হলে কোনো কিছু প্রিজাস্টিস করাটাও ভুল, কিন্তু তবুও আমি বলবো সাধারণ মানুষ হিসাবে, যারা আমাদের কথা শুনছে, সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাছে অনেক কিছু রসদ আছে যে এইচএমপিভি কে ভয় না পাওয়ার। অনেক কিছু রসদ আছে, তার মধ্যে একটা আমি অলরেডি বলেই দিলাম যে এখনো কেউ তো মারা যায়নি, ইনকিউবেশন হয়ে গেছে প্রায়, আমরা খবরটা পেয়ে গেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো জেনারেলি এর ইনকিউবেশন থাকে 3 থেকে 5 দিন, তো হাইয়েস্ট ইনকিউবেশনে তো চলেই গেছে, ঠিক আছে, ফেজ 1 ফেজ 2 তো চলেই গেছে। তাহলে যদি কিছু ঘটার হতো তাহলে তো এখনো, বা একটা যদি খুবই খারাপ অবস্থা আসে তাহলে তো এখনই আমরা বুঝতে পারতাম, কিছুটা তো বুঝতে পারতাম, তো আমরা এখনো পর্যন্ত বুঝিনি। আর একটাই চিন্তা ভাবনা, সেটা হচ্ছে কি বাচ্চাদের একটা হবার চান্সেস বেশি, যেহেতু ছোট্ট বাচ্চা এবং 65 বছরের উপরে যারা বৃদ্ধ তাদের। এবার এই জন্য আমি একটাই কথা বলবো, যারা 65 বছরের বৃদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো মানে যেরকম ভাবে প্রত্যেক দিনের ফিজিক্স মেনটেন করা উচিত, সেই ফিজিক্সটাই মেনটেন করা উচিত, নট স্পেশালি ফর দা এইচএমপিভি ভাইরাস। আরো অনেক ভাইরাস বাতাসে ঘুরে বেড়াচ্ছে যারা এইচএমপিভি থেকে অনেক ডেডলি, তাদের থেকেও তো বাঁচতে হবে, সুস্থভাবে। আমার একটা প্রশ্ন আছে যে আপনি বলছেন যে এইচএমপিভি থেকেও ডেডলি ভাইরাস আমাদের বাতাসে আছে, তো সেটা নিয়ে আমরা কেন স্টাডি করছি না? আমরা কেন এইচএমপিভি কে নিয়ে এটা কি ফ্রম চায়না বলে? হ্যাঁ, বলতে পারেন কিছু গুজব বলে, কিছুটা গুজব বলে, আর আবারও কি চায়না চ্যাম্পিয়ন পাঠাচ্ছে না, এখন এটা এই সম্বন্ধে বলা খুব মুশকিল, কারণ এর জিনোম সিকোয়েন্সিং বা অন্যান্য না করা পর্যন্ত এটা বোঝা যাবে না। তবে শোনা যায় যে, এটা যদিও আমার কানে শোনা, আমার কাছে কোনো তথ্যও নেই বা তথ্যও নেই, শুধু শোনা যে
বেশ কিছু চায়নাতে লোক নাকি অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু চায়না সেই ব্যাপারে কোনো ডেটা, অফিসিয়াল কোনো ডেটা কোনো দেশকে বা কোনো স্বাস্থ্য দপ্তরকে বা কেউ জানায়নি। তো সেই জায়গা থেকে বলা যায় না যে আমরা যে চায়না এটাকে টেম্পারিং করে আমাদেরকে আবার দেবে। এখন ঘটনাটা হচ্ছে গিয়ে, যেহেতু এই জিনিসটা চায়নাতেও ধরা পড়েছে, এখন আগে তো নেদারল্যান্ডে ধরা পড়েছে, তাহলে কি আমরা বলবো নেদারল্যান্ড পাঠাচ্ছে? তা না। তো এটা ডিফারেন্ট কন্ডিশনে অনেক সময় জেনারেশন হতে পারে, ডিফারেন্ট সিচুয়েশনে ভাইরাস অ্যাক্টিভেট হয়। তো এর মধ্যে অনেক কিছু দায়ী, তার মধ্যে আমি হয়তো নন কন্ট্রাডিক্টরি বলে ফেলছি, এর মধ্যে গ্লোবাল ওয়ার্মিংও অনেকটা দায়ী। হ্যাঁ, তো যার ফলে যারা ঠান্ডায় থাকার কথা তারা যদি ঠান্ডার জায়গা থেকে সরে যায়, তো অটোমেটিক্যালি তার একটা এক্সপ্লোশন হবেই, মানে নেচার তাকে একটা এক্সপ্লোশন দেবে। তো হতে পারে সেরকম কোনো জায়গা থেকে, কিন্তু এগুলো সবই হচ্ছে গিয়ে আমার কিন্তু তথ্যের উপরে ভিত্তি করে নয়, জাস্ট একটা ইমাজিনারি জায়গা থেকে একটা কথা বলা, সেটাই বললাম। মানে এটা কিন্তু এক্স্যাক্ট আমি এটাই বলতে চাইছি যে তা নয়। তবে আমাদেরকে সবসময় নেচারের কানেক্টে থাকতে হবে। নেচারের কানেক্টে থাকলে আমাদের বডি, আমাদের সেকেন্ড ব্রেন, আমাদের ব্রেন, ফার্স্ট ব্রেন তো আপনি জানেন মাথা, সেকেন্ড ব্রেন আমাদের যে লিভার, সেই লিভার কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকবে। আমাদের ব্লাড যেটা কিনা আমাদের শরীরে সবসময় একটা সার্কুলেশন তৈরি করছে, যে সার্কুলেশনের কারণেই কিন্তু আমরা বেঁচে আছি। ব্লাড দাঁড়িয়ে গেলে কিন্তু আমরাও মরে যাব। তো একটুখানি দাঁড়ালেই আমাদের ব্লাড প্রেশার বাড়তে থাকে। হ্যাঁ, তো ঠিক তেমনি আমাদের ব্লাডের গতিটাকে সচরাচর রাখতে আমাদের যা যা কাজ করা, মানে ভাবুন আমরা একটা মেশিন, ঠিক ঘড়িতে ব্যাটারি না দিলে কি ঘড়ি চলবে? চলবে না তো। ঠিক তেমনি আমাদের শরীরটাও একটা মেশিন। তো সেই শরীরে যদি প্রপার ফুয়েল না দেওয়া হয়, ব্যাটারি মানে কি ফুয়েল দিচ্ছে না, তা প্রপার ফুয়েল না দেওয়া হয়, প্রপার ফুয়েল মানে কি শুধুই খাবার? তা নয়, খাবারের সাথে এক্সারসাইজ বা যেগুলো আমাদের কিছু যোগা যেগুলোকে করলে আমাদের শরীর সবসময় অ্যাক্টিভ থাকে বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো অ্যাক্টিভ থাকে। যেহেতু শীতকাল চলছে, তাই বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমার বিশেষ নিবেদন যে খুব ভারী ব্যায়াম না করে, আমি বলছি না তাদের জিমে ভর্তি হতে, এরকম নয়, তাতে আবার তাদের হাড়গোড় ভেঙে যেতে পারে। তো সেরকম না, হালকা ফুলকার উপরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এবং তার সাথে অবশ্যই মানে নেচারকে মেনটেন করে খাওয়া দাওয়া। যদি ভেজিটেবলস খেতে পারেন, সেটা প্রপার পরিষ্কার করে যদি খাওয়া যায়, ইনটক্সিক করে যদি ভেজিটেবলস গুলোকে খাওয়া যায়, এবং একটু জাঙ্ক ফুড থেকে যদি এড়িয়ে থাকা যায়, তাহলে আমার মনে হয় তারা শুধু এইচএমপিভি নয়, যে কটা ডেডলি ভাইরাস আমাদের অ্যাটমসফিয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকেও তিনি অনেকটা রক্ষা পেতে পারবে। এবং আগামী এইচএমপিভির জন্য এতটা গুরুত্ব বা এতটা ঘাবড়াবার কোনো কারণ নেই। কারণ আপনারা দেখবেন, যখন করোনা হয়েছিল তখন বাচ্চারা কিন্তু খুব ঠিকঠাক ছিল। কারণটা কি জানেন? আমাদের বড়রা আমরা সবসময় নিজে না খেয়ে আমাদের বাচ্চাকে খাওয়াই। তো বাচ্চাদের ইমিউনিটি সবসময় রেস্টোর করা থাকে। বাচ্চাকে আপনি কখনো ভাজা পোড়া বেশি খাওয়াবেন না, আপনি সবসময় তাকে প্রপার প্রোটিন দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো যে কারণে বাচ্চাদের যে ব্লাড সার্কুলেশন, এবং বাচ্চারা একটু খেলাধুলা করে, মাঠে দৌড়াদৌড়ি করে, যার ফলে তাদের এক্সারসাইজটা ওভারঅল হয়েই যায়, যার ফলে তাদের বডিতে যে ব্লাড সার্কুলেশন লেভেল অনেক স্ট্রং থাকে, যে কারণে তাদের কিন্তু অ্যাটাক করতে পারে না। কিন্তু এক্ষেত্রে এই যে পার্টিকুলার এইচএমপিভি, এক্ষেত্রে দেখা যাচ্ছে জি প্রোটিন বলে একটা প্রোটিন আছে, যেটা কিনা ওই মানে টিএনএফ আলফা এবং এই সেক্টর দিয়ে ঢুকে শরীরকে মানে খুব দুর্বল করে দেয়। এবং সেটা একদম বাচ্চারা যাদের মানে লেস ইমিউনিটি, তাদেরকে অ্যাটাক করে বেশি। আমি বলছি না যে বাচ্চার ভালো ইমিউনিটি তাকে অ্যাটাক করবে, আপনি দেখতে পাবেন এটা ফিউচারে এটাই দেখতে পাবেন। এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রে যারা যদি এটা এইচএমপিভি আসেও একটা ওয়েভ ধরে আসে, আপনি তখনও দেখতে পাবেন যাদের ইমিউনিটি খুব ডাউন, তাদেরকেই কিন্তু প্রথম তারা কিন্তু অ্যাটাক হবে। তার জন্য প্রথম থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই সবার আগে ইমিউনিটিটাকে ঠিক করুন। আমি প্রত্যেককে বলছি ভয় না পেয়ে হাসুন, খেলুন, হাসলেও ইমিউনিটি বাড়ে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালো চিন্তা করুন, সুস্থভাবে থাকুন, পজিটিভ থিঙ্কিং করুন, নেগেটিভ কোনো কিছু ভাববেন না। আমি মরে যাব, আমার এটা হবে, আমার ওটা হবে, এইরকম ভাবলে কিন্তু আমাদের সেলুলার ড্যামেজ হতে থাকে।
এবং তার সাথে শুধু নয়, আমাদের যে ইন্টার হরমোনাল ইমব্যালেন্সিং হতে থাকে, হরমোনাল ইমব্যালেন্সিং এর কারণে আমাদের ওভারঅল ইমিউনিটি কিন্তু ডাউন হতে থাকে ওভারঅল। তো আপনার একটা খারাপ চিন্তা বা আপনার একটা বেপরোয়া অ্যাক্টিভিটি আপনার শরীরেই ক্ষতি ডেকে নিয়ে আসে। তো কি দরকার এরকম ক্ষতি করার? তো এরকম ভাবে থাকলে আমার মনে হয় অনেক বেশি সুস্থ থাকবেন এবং যে কোনো ধরনের ডিজাস্টারের থেকে নিজেদেরকে ফ্রিডম করতে পারবেন বলে আমার ধারণা। একদমই তাই। স্যার বোধহয় শান্তির কথাই বলছেন যে, এবং কিছুদিন আগে আমাদের সমগ্র ভারতবর্ষ থেকে উনি ডিপ্লোম্যাট, আমি মানে স্যারের কাছে চলে যাওয়াই ভালো, মানে এটা বোধহয় কিছুটা আমার মাথার উপর দিয়ে চলে গেছে। তো স্যারকে আমি জিজ্ঞাসা করবো যে শান্তির দূত হিসেবে আপাতত উনি যেটা আমাদের বললেন সেটা আরেকটু ডিটেলে যদি উনি ওনার সম্পর্কেও বলেন। কিছুই না, মানে এই জাস্ট রিসেন্টলি আর কি এই AUGP, USA এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তো ওখান থেকে আমাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া আছে এবং আমাকে অ্যাজ এ ডিপ্লোম্যাট হিসাবে ডিপিউট করা আছে ইস্টার্ন ইন্ডিয়ার জন্য ফ্রম দ্য ইউনেস্কো। এবং সেখানে আমাদের কাজই হচ্ছে কি এটা, যে শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে সুস্থতার দ্বারা শান্তি প্রতিষ্ঠা। কারণ আপনি যদি সুস্থ থাকেন আপনার মনও শান্ত থাকবে। আপনি অসুস্থ তখনই হবেন যখন আপনার হরমোনাল ইমব্যালেন্সিং, আপনার রাগ বেড়ে যাবে তখনই যখন আপনার অ্যাড্রিনাল ফায়ার বেশি হবে। তার মানে কি, মানে তখনই প্রেমটা আসবে যখন দেখবেন অ্যাড্রিনালিন কমে গেছে, ওই 2 আউন্স এরকম কিছু খরচ হয়, তখন দেখবেন খুব সুন্দর লাগবে, শরীরটা খুব ভালো লাগবে, আপনার বাচ্চার প্রতি আপনার মায়া জন্মাবে। তো সবকিছু কিন্তু হরমোনের না একটা খেলা চলতে থাকে। তো এই যে ব্যাপারগুলো আমরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে উইথ দ্য হেল্প অফ দ্য প্রপার রিসার্চ রিপোর্ট আমরা দেখিয়েছি, এটা অনেকদিন ধরেই করে আসছি। এবং এর কারণে আমাকে লন্ডন এবং কলম্বো থেকে আমাকে নাইট উপাধিতেও সম্বোধন করা হয়েছে, তারপর নাইট উপাধিও পেয়েছি। এবং তারপরে এবছর আর কি মানে ডিপ্লোম্যাটিক কাউন্সিল থেকে আমার নামটা আমেরিকান ইউনিভার্সিটি প্রপোজাল দেয় এবং ওখানকার সেনেট আর কি সেটাকে গ্রহণ করেন এবং তারপরে ওই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাই। এবং এখন তারপরে আমাদের নামের আগে হিজ এক্সিলেন্সি অ্যাম্বাসাডার ডক্টর প্রফেসর স্যার পাই হচ্ছে গিয়ে যেহেতু নাইটের জন্য স্যার, তারপরে আমার নামটা ইউজ হয়। একদম। তো আমরা স্যারের কাছে শুনেও নিলাম যে কতটা আমাদের নিজেদের মধ্যে যদি আমরা ইমিউনিটি পাওয়ারটা তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু শান্তিটাই দরকার। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, এসএস মিডিয়ার সকল দর্শককে এটা জানাই। আর অবশ্যই নিজেদের মধ্যে শান্তিটা বজায় রাখুন। আসুক না যতই যুদ্ধ, শান্তিটা আমরা বজায় রাখছি।